हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो कैसे हैं आप सब? आशा करती हूँ आप लोग बढ़िया होंगे। पर मेरी तबीयत थोड़ी ख़राब है, मेरी गला भी ख़राब है। आप लोगों को सुन के ही पता चल जाएगा। তো যাই হোক, এটা শুধুমাত্র একটা ফ্যান ফিকশন স্টোরি, ইমাজিনেশন বেস স্টোরি। এর সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য ইউজ করা হচ্ছে। তাই দয়া করে এটাকে কেউ সিরিয়াসলি নেবে না। এর জন্য অথরাইজেশন রেসপন্সিবল নয়। খানিকক্ষণ পর হঠাৎ করে আননোন নাম্বার থেকে আরএম এর ফোনে একটা ফোন আসে। হ্যালো, কে বলছেন? আপনি কি মিস্টার কিম নামজুন বলছেন? হ্যাঁ বলুন। আপনার ছেলের নাম জিয়ন জাংকুক? হ্যাঁ, আমার ছেলের নাম জিয়ন জাংকুক। কেন, কি হয়েছে? ফোনের ওপাশ থেকে কার গলা শোনা গেল না। হঠাৎ করে শোনার পর নামজুনের হাত থেকে ঠস করে মোবাইলটা মাটিতে পড়ে গেল। জিন সেটা দেখে দৌড়ে আরএম এর কাছে গিয়ে আরএম এর হাত ধরে জিজ্ঞাসা করতে লাগলো, কি গো, কি হয়েছে? আরে কিছু বলো না। কি হলো তোমার? চোখ মুখের অবস্থা এরকম কেন? কার ফোন ছিল? কে আছে ফোনেতে? কি হলো, কথা তো বলো। নামজুন আর শক্ত হয়ে থাকতে পারলো না। আসলে নামজুন অনেক বড় শক খেয়েছিল। হঠাৎ করে জিনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে স্টার্ট করলো। আর জিনের কানের কাছে কেঁদে কেঁদে বলতে শুরু করলো, জিন জিন ফোন এসেছিল। আমার ছেলে, আমার জাংকুকের নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। জিন, আমাদের ছেলে নাকি গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে গেছে। কপাল ফেটে নাকি অনেক রক্ত বের হচ্ছে। পুলিশে নাকি জাংকুককে হসপিটালে দিয়েছে। জিন, এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে, তাড়াতাড়ি চলো। কি বলছো? তুমি পাগল হয়ে গেছো? জাংকুকের কখনো এরকম হতে পারে না। জাংকুকের কেন এরকম হবে? তুমি কি বলছো যাতা কথা? আমি বিশ্বাস করি না। আমার ছেলের কিচ্ছু হতে পারে না। কোথায় জাংকুক? আমি যাব হসপিটালে, চলো এক্ষুনি নিয়ে আসবো আমার ছেলেকে, বাড়িতে সুস্থভাবে নিয়ে আসবো। দেখো জিন, এরকম করো না। ছেলে আমারও, আমার বুক ফেটে যাচ্ছে আমার ছেলের জন্য। তে সামনে কিচ্ছু বলো না, তে যদি জানতে পারে। সেই সময়তেই নামজুন পিছন ফিরে তাকাতেই দেখে তে হাঁ করে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তেকে দেখে জিন আর নামজুন দুজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। দেখে মনে হচ্ছে একটা পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, তার মধ্যে কোনো প্রাণ নেই, চোখ দুটো লাল, শরীর একদম কাঠের পুতুলের মতন হয়ে গেছে, দেহে কোনো প্রাণ নেই। অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। দেখেই মনে হচ্ছে ওপরে বিশাল বড় একটা বজ্রাঘাত পড়েছে। জিন তের এই ধরনের ভাবমূর্তি দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে তের কাছে গিয়ে তেকে ঝাঁকুনি দিয়ে বলে, এই তে, তে কথা বলো। কি হলো তে? তে কথা বলো তে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? তাকাও তে, তাকাও না। এই তে। তে মামনি, তুমি বাড়িতেই থাকো। আমি আর তোমার উম্মায় একটু বাইরে যাচ্ছি। আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। আমরা গিয়ে ফোন করব, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ওপ্পা, আমার ওপ্পার? এটা হতে পারে না। তোমরা খুব খারাপ আম্মা, খুব খারাপ ওপ্পা। তোমরা সবাই খারাপ। তোমরা কেউ তের কথা ভাবলে না, কেউ তের কথা ভাবলে না। তে কি করে থাকবে? তে ওপ্পাকে ছাড়া কি করে খাবে, কি করে ঘুমাবে, কি করে স্কুলে যাবে, কি করে পড়াশোনা করবে? তোমরা সবাই খারাপ। তোমরা কেউ বললে না তেকে ওপ্পার অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার ওপ্পা আমাকে ছাড়া কোথাও যেতে পারে না, কোথাও না। আমি ওপ্পার কাছে যাব, আমি ওপ্পাকে খুব করে বকবো, আমি ওপ্পাকে আমার কাছে নিয়ে আসবো। ওপ্পা তেকে ছাড়া কোথাও যাবে না। তুমি জানো না মা, ওপ্পা আমায় ছাড়া ঘুমাতে পারে না, ওপ্পা আমাকে ছাড়া খেতে পারে না, ওপ্পা আমাকে না দেখে বেশিক্ষণ থাকতেই পারে না। ওম্মা ছাড়ো আমাকে, ছাড়ো।
তে জোর করে জিনের হাতটাকে ছাড়িয়ে দিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করে। কোথায় দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে সেই সমস্ত জ্ঞান তে হারিয়ে ফেলেছে। শুধুমাত্র মেন গেট পেরিয়ে রাস্তা দিয়ে খালি পায়ে দৌড়চ্ছে। তের পিছনে জিন দৌড়চ্ছে, জিনের পিছনে নামজুন। তাড়াতাড়ি করে সিকিউরিটি গার্ডকে বলে, ড্রাইভারকে বলতে গাড়ি বের করতে, তারা হসপিটালে যাবে। তে রাস্তা দিয়ে বলতে বলতে দৌড়চ্ছে, ওপা আমি আসছি, আমি জানি তো তুমি আমাকে না দিকে সুস্থ হবে না, তুমি আমাকে না দিকে থাকতে পারবে না, ওপা আমি আসছি। পিছনে জিন দৌড়ে দৌড়ে তেকে ডাকছে, তে দাঁড়াও, তে আমরাও তো যাবো, তে আমরা গাড়ি করে যাব, তুমি দাঁড়াও, তে লেগে যাবে, তে আরেকটা বিপদ ঘটে যাবে। তে পিছন দিক থেকে কালো গাড়ি এসে তে আর জিনের সামনে দাঁড়ায়। গাড়ির ভিতর থেকে নামজিন আর জেহুক নেমে গিয়ে তাড়াতাড়ি করে দুজনের হাত দুটোকে ধরে জিন আর তেকে গাড়ির মধ্যে টেনে বসিয়ে গাড়ি স্টার্ট করে দেয়। গাড়ির ভিতরে বসে তে তো হাউ মাউ করে কাঁদছে, শক্ত পাথরের মতো বসে আছে। সে যেন দেখে মনে হচ্ছে এক অন্য জগতে চলে গেছে। ছোট্ট মেয়েটার মাথায় এত বড় আকাশ ভেঙে পড়েছে যেটা তে সামলাতে পারছে না। ছোট তের অবস্থা এতই খারাপ হয়ে গেছে যে 16 বছরের তেকে আর চোখে দেখা যাচ্ছে না। হাত পা কাঁপছে, সারা শরীর লাল হয়ে গেছে, শুধু ওপ্পা ওপ্পা করে যাচ্ছে, কোনো দিকে কোনো কিছু সেন্স নেই। তার উপরে জিন নামজুনের বুকে মাথা গুঁজে প্রচুর পরিমাণে কাঁদছে, শুধু একটাই কথা বারবার বলছে, আমার ছেলেটা ঠিক থাকবে তো? নামজুন কাকে দেখবে? তেকে দেখবে না জিনকে দেখবে না নিজেকে দেখবে? কার কষ্ট সামলাবে? নামজুনও মনে মনে শুধু উপরওয়ালাকে ডাকছে, যাই হয়ে যাক জাঙ্কুক যেন সুস্থ থাকে, অল্পের মধ্যে দিয়ে যায়, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে তাদের কাছে ফিরে আসে। এদিকে তের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তে যত টাইম যাচ্ছে, যত গাড়ি এগোচ্ছে, তত বেশি শক্ত পাথরের মূর্তির মতো হয়ে যাচ্ছে। চোখ থেকে হু হু করে জল পড়ছে, মুখ থেকে আর কথা বেরোচ্ছে না, চোখ মুখ সমস্ত কিছু লাল হয়ে গেছে, হাত পা থরথর করে কাঁপছে, কারোর দিকে তাকাচ্ছে না, মাথা হিট করে গাড়ির মধ্যে বসে আছে। দেখে মনে হচ্ছে তার ভিতর থেকে প্রাণটাই চলে গেছে, তার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেছে। জাঙ্কুক ছাড়া সে বাঁচবেই না, অসম্ভব। তে হয়তো জাঙ্কুককে ছাড়া এক্সিস্টই করবে না এই পৃথিবীতে। ওপ্পা তুমি ঠিক থাকবে আমি জানি, তুমি তো জানো, বলো তোমার তে তোমায় ছাড়া থাকতে পারে না। ওপ্পা তোমার তে তোমায় ছাড়া বাঁচবে না, তুমি তো বলেছো তুমি তোমার তেকে ছাড়া কোথাও যাবে না, কখনো যাবে না। আমি আসছি ওপ্পা, তুমি ঠিক থাকো ওপ্পা, তুমি সুস্থ থাকো, তোমার কিচ্ছু হবে না, তোমার তে তোমায় ছাড়া মরে যাবে। আমার ওপ্পা জানে এই কথাটা, তাহলে আমার ওপ্পার কেন কিছু হবে? আমার ওপ্পার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার ওপ্পা তো জানে তে ওপ্পাকে ছাড়া থাকতে পারে না। আমি আসছি ওপ্পা, আমি আসছি। হসপিটালের গেটের সামনে দাঁড়াতেই তাড়াতাড়ি করে নামজুন, জিন, হবি সবাই গাড়ি থেকে নামলো, সাথে তেও নামলো। জিন আর নামজুন তো দৌড়ে হসপিটালের মেন গেটের ভিতর দিয়ে প্রবেশ করেছে রিসেপশনে, কিন্তু তের পা যেন এগোচ্ছে না, তের পা কাঁপছে, তার শরীর থেকে সমস্ত জোর চলে গেছে, মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তার সাহস হচ্ছে না। সে যে এক পা বাড়িয়ে হসপিটালের গেটের ভিতরে প্রবেশ করবে সেটাও পারছে না। পিছন দিকে তাকিয়ে হবি যখনই দেখলো তে থেমে গেছে, হবি
হবি তাড়াতাড়ি করে এসে তের হাতটা ধরে নিয়ে হসপিটালের ভিতরে প্রবেশ করলো। রিসেপশনে যাওয়া মাত্রই তের মুখ থেকে আর কথা বেরোচ্ছে না, বাকরুদ্ধ হয়ে গেছে। মাথা, শরীর সমস্ত কিছু হালকা হয়ে গেছে, খালি হয়ে গেছে। কি বলবে? হাঁ করে চারিদিকে ফ্যাল করে তাকিয়ে আছে, বুক ঢিপ ঢিপ করছে, ভয়ে কাঁপছে। আর কিছুই নেই তের কাছে, মনে হচ্ছে সমস্ত গোটা দুনিয়াটাই তার ফাঁকা হয়ে গেল। চারিদিকে ফ্যাল করে তাকিয়ে আছে আর চোখ থেকে জল পড়ছে। চারিদিকে কত নার্স, ডাক্তার, সবাই যে যার কাজে ব্যস্ত। এদিকে জিন কান্নাকাটি করে একাকার হয়ে গেছে। তে এক ধরনের স্টেটের মধ্যে আছে, জিন আরেক ধরনের স্টেটের মধ্যে আছে। নামজুন তাড়াতাড়ি করে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে জাংকুকের কথা। রিসেপশনিস্ট বলে যে জাংকুক 3605 ভিআইপি রুমে আছে, আন্ডার ট্রিটমেন্টে আছে। রিসেপশনিস্টের থেকে ইনফরমেশন পাওয়া মাত্রই 4 জনে সোজা রুমের কাছে দৌড়ে যায়, কিন্তু তে দৌড়তে পারছিল না। তে সমস্ত শরীরের জোরই চলে গেছে, মনে হচ্ছে তেকে কেউ ফু দিলেই তে মাটিতে ঢলিয়ে পড়ে যাবে। কিন্তু হবি জোর করে তের হাত ধরে নিয়ে গেছে। গেটের কাছে যাওয়া মাত্রই তের পা আটকে গেছে, তে আর নড়ছে না। তে স্ট্যাচু হয়ে গেছে, চোখ থেকে জল পড়ছে। গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, হাত পা কাঁপছে। তের অবস্থা দেখে বেশি ভয়ঙ্কর লাগছে হবির কাছে। ভিতর থেকে ডক্টর বেরোনো মাত্রই তাড়াতাড়ি করে জিন আর নামজুন ডক্টরের কাছে দৌড়ে যায়। ডাক্তারবাবু, জাঙ্গু কেমন আছে? আমার ছেলে কেমন আছে? খুব সিরিয়াস কিছু হয়েছে? ডাক্তার তাদেরকে আশ্বস্ত করে বলে, আরে দাঁড়ান, আপনারই জাঙ্গুকের বাবা মা। জাঙ্গুক ঠিক আছে, বেঁচে গেছে। এই যাত্রায় অনেক বড় বাঁচা বেঁচে গেছে। আসলে এয়ার ব্যাগটা সময় মতন খুলে যাবার জন্য সিভিয়ার কোনো ইনজিউরিজ হয়নি, আর গেটটা খুলে পড়ে যাবার জন্য মাথাতে বেশি চোট পেয়েছে। মাথার যে ক্ষতটা হয়েছে ওটা একটু গভীর, সেলাই পড়েছে, কিন্তু মাথার উপরে চাপ দিলে হবে না। মাথার উপর চাপ দিলে ওই ক্ষত স্থান থেকে আবারও ব্লাড বেরোতে পারে, সেটা রিস্কি হয়ে যাবে। মাথার কাটা জায়গাটা একটু রিকভার হতে সময় লাগবে। তাছাড়া আর ছোটখাটো কিছু ইনজিউরিজ হয়েছে, হাতে পায়েতে একটু ছড়ে কেটে গেছে, তাছাড়া আর বেশি কিছু হয়নি। আর অনেক শকের মধ্যে আছে জাংকুক। আসলে এত বড় একটা চাপ হয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছিল ব্লাড লসের কারণে। আমরা ব্লাডও দিয়েছি, ব্লাড টানছি, স্যালাইনও দেওয়া হয়েছে, জ্ঞানও আছে পেশেন্টের। পেশেন্ট ভিতরেই আছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। কথাটা শুনে জিন একটা নিঃশ্বাস ফেললো। উফ, এতক্ষণ পরে মনে হচ্ছে দুনিয়াটা একটু হলেও স্থিত হয়েছে। এতক্ষণ তো যেন জিনের মনে হচ্ছিল সে নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। উপরওয়ালাকে শতকোটি প্রণাম জানিয়ে জিন আর নামজুন সাথে সাথে কেবিনের ভিতরে প্রবেশ করে। এদিকে তে কিছুতেই ভিতরে ঢুকতে পারছে না, তার সাহস হচ্ছে না জাংকুককে দেখার। তার দুনিয়া কেঁপে উঠছে, বুক কেঁপে উঠছে, মনে হচ্ছে আর শ্বাস নিতে পারছে না। তে আর চাপ সামলাতে পারছে না। এদিকে জিন জাংকুকের কেবিনে ঢোকা মাত্রই কাঁদতে শুরু করে দিয়েছে। ছেলেকে মাথায় ব্যান্ডেজ অবস্থায় থাকতে দেখে নিজের চোখের জল আর আটকাতে পারলো না। কি অবস্থা হয়েছে আমার ছেলেটার? খুব লেগেছে তাই না জাংকুক? অসম্ভব কথা শুনিস না কেন? কি দরকার ছিল যাবার? তোর বাবার কি কম পয়সা? একটা মাত্র ছেলে আমার, তার জীবনের দাম আমার কাছে বেশি। ও মা, আমি ঠিক আছি তো, শুধু মাথায় লেগেছে, সেরে যাবে। এর থেকেও তো বড় কিছু হতে পারতো মা। আমি তোমাদের ভালোবাসার টানে তোমাদের কাছেই তো ফিরে এসেছি। আমার কিছু হয়নি, তোমরা কেঁদো না প্লিজ ওম্মা। আমার নিজের ভাবলে ভয় করছে ওম্মা, আমার যদি কিছু হয়ে যেত। চুপ, একদম চুপ। আমার ছেলে, দরকার হলে আমি নিজের জীবন দিয়ে আমার জাংকুককে ফিরিয়ে আনতাম। আমার আদরের, আমার শখের, আমার একমাত্র হৃদয়ের টুকরো, তুই আমার জান। তোর কিচ্ছু হবে না তোর এই বাবা থাকতে। চুপ কর বাবা, আর কাঁদতে হবে না। কাঁদলে মাথায় চাপ পড়বে, যদি রক্ত বের হয়। তুমি ফিরে এসেছো, আর কিচ্ছু চাই না জীবনে, কিচ্ছু না। জাংকুকের তার মা বাবাকে দেখে আরো বেশি বেশি চোখের জল পড়ছে। এমনিতেই তার ভাবতেও ভয়ে বুক কেঁপে উঠছে। এর থেকেও যদি মারাত্মক কিছু ঘটে যেত, সে যদি নাই থাকতো আর পৃথিবীতে, এই মানুষগুলোর কি হতো? তার তের কি হতো? ভাবলেই তার দুনিয়া অন্ধকার হয়ে আসছে, শরীর কেঁপে উঠছে, অজ্ঞান হয়ে যায় অবস্থা হয়ে যাচ্ছে আবারও। কি হয়েছে জাংকুক? আমি বলছি তো শোনা বাবা, আমার আর কেঁদো না, কাঁদলে মাথায় চাপ পড়বে। তুই কি চাস বল, কি চাস? ভালো হয়ে যা না, তুই তোমার একটা মাত্র ছেলে রে, আমার বুকের টুকরো। ও মা, আমি ঠিক আছি, তোমরা আর আমাকে দেখে কান্নাকাটি করো না। মাথার ব্যথা, মাথার এই কাটার জায়গা সেরে যাবে। ও মা, তোমরা সবাই এখানে আছো। আমার তে কই ওম্মা? আমার তে আসেনি? ও জানে ওম্মা?
জিন কিছু বলতেই যাবে, ঠিক সেই সময়তেই হবি তের হাতটাকে ধরে টেনে নিয়ে জাংকুকের কেবিনের মধ্যে প্রবেশ করেছে। তেকে দেখে জাংকুকের বুকটা কেঁপে উঠেছে, সারা শরীরের লোম খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। এ কোন থেকে দেখছে জাংকুক, নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তের অবস্থা সবার থেকে খারাপ, সবার থেকে। তেকে দেখে মনে হচ্ছে জীবন্ত লাশ হয়ে ঢুকেছে ঘরের ভিতরে, তার দেহে প্রাণ নেই। কি অবস্থা হয়ে গেছে সামান্য এইটুকুতেই, এই একটা ঘন্টাতেই তের এই অবস্থা। যদি জাংকুক না থাকতো তাহলে কি অবস্থা হতো তের? ভাবতেই জাংকুকের বুক কেঁপে উঠছে, জাংকুকের আত্মা শরীর থেকে বেরিয়ে আসছে কথাটা মনে করলেই। তের চোখ দাঁড়িয়ে গেছে, এক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে। কি রূপে দেখছে জাংকুককে? জাংকুকের মাথায় ব্যান্ডেজ, বাম হাতে স্যালাইন, ডান হাতে স্যালাইন, একদিক দিয়ে রক্ত দিচ্ছে আর একদিক দিয়ে স্যালাইন চলছে। আবার কপালেতে ব্যান্ডেজ করা, আর হাতে পায়ে একটু আধটু জায়গাতেও ব্যান্ডেজ করা, যেগুলো কেটে ছড়ে গেছে। এই অবস্থায় জাংকুককে দেখবে হসপিটালের বেডেতে, এটা তের জন্য অনেক বড় ধাক্কা। কারণ ও পাইতো তার গোটা দুনিয়া। তার শরীর কাঁপছে, আরো বেশি করে কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার হয়ে আসছে, শরীর হালকা হয়ে যাচ্ছে। তের শরীর আর সাথ দিল না, সে সাথে সাথে মাটিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো, পুরোপুরি সেন্সলেস হয়ে গেছে তে।